রুটিন ইউরিন অ্যানালাইসিসের আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশন। আজ আমরা পড়ব ইউরিনের কেমিক্যাল এক্সামিনেশন। রুটিন ইউরিন অ্যানালাইসিসের মধ্যে ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল তিনটে এক্সামিনেশন পড়ে। তো আজ আমরা দ্বিতীয় পার্টে কেমিক্যাল এক্সামিনেশন পড়ব। কেমিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটি ইউরিনের মধ্যে দিয়ে প্রোটিন, গ্লুকোজ, ব্লাড, কিটোন বডিজ, ইউরোবিলিনোজেন, বাইল সল, বাইল পিগমেন্ট এই সমস্ত কিছু পাস হচ্ছে কিনা। তো সেটা আমরা কেমিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারবো। যেমন ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা ভলিউম, কোয়ান্টিটি কতটা রয়েছে ইউরিনের মধ্যে দিয়ে কোনো কীরকম অর্ডার বেরোচ্ছে, ইউরিনের মধ্যে ইউরিনের কালার কী রয়েছে সেটা বুঝতে পেরেছিলাম। তো কেমিক্যাল এক্সামিনেশন করে আমরা কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে এই সমস্ত সাবস্টেন্সগুলো প্রেজেন্ট রয়েছে কিনা। তো ম্যাক্সিমাম কমার্শিয়ালি ল্যাবরেটরিতে এই ডিপস্টিক মেথডে কিন্তু ইউরিন অ্যানালাইসিসের কেমিক্যাল এক্সামিনেশনটা করা হয়। তো এই কেমিক্যাল এক্সামিনেশন ডিপস্টিক মেথডে কিভাবে করা হয়, ডিপস্টিক মেথডটা কি, যে ডিপস্টিক মেথডে কি করা হয়, যে এখানটায় এই ইউরিনের একটি ডিপ স্টিক থাকে, ঠিক আছে, স্টিক থাকে। এই স্টিকের মধ্যে সমস্ত কিছু কোট করা থাকছে, যে গ্লুকোজের জন্য, কিটোন বডির জন্য, ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কোটিং করে রিয়েজেন্ট কোট করা থাকছে। তো এবার ইউরিনের কন্টেনারের মধ্যে, ইউরিনটার মধ্যে যখন এটা ডোবানো হয়, সে ডোবানোর পরে তার একটা রিডিং দেওয়া থাকে, ঠিক আছে, টেস্ট অ্যান্ড রিডিং টাইম। এবার গ্লুকোজের জন্য যেমন 45 সেকেন্ড সেট করা থাকে। তো ডোবানোর পরে 45 সেকেন্ডের মধ্যে যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে তাহলে কালারটার কোনো চেঞ্জ হবে না। তারপরে যদি ট্রেস থাকে তাহলে কালার চেঞ্জ হবে। তারপরে যদি 1+ থাকে তাহলে কালারটা এরকম ধরনের আসবে। তারপরে যদি 2+ থাকে এই ধরনের আসবে। এরকমভাবে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। আর যদি প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু নেগেটিভ, মানে এই কোনো কালার চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটা যেমন গ্লুকোজ সবার প্রথমে দেখতে হবে, তারপরে বিলিরুবিন 45 সেকেন্ড, কিটোন বডিজ 45 সেকেন্ড, স্পেসিফিক গ্রেভিটি 45, ব্লাড 60 সেকেন্ডের মধ্যে দেখতে হবে, পিএইচ 60 সেকেন্ডের মধ্যে দেখতে হবে। তো এইভাবে কিন্তু ডিপস্টিক মেথডে ইউরিনের কেমিক্যাল এক্সামিনেশন করা হয়। তো এটা ম্যাক্সিমাম জায়গাতেই কী করা হয়, যে অনেক ল্যাবরেটরি কী করে, স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে, সেই জন্য তারা কিন্তু কেমিক্যাল এক্সামিনেশনের এই ডিপস্টিক মেথড ছাড়াও অন্যান্য কেমিক্যাল এক্সামিনেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো করে। তো আমাদের কিন্তু পুরোটাই পড়তে হবে, যে আমাদের সবটাই জানতে হবে, ডিপস্টিক মেথডটাও জানতে হবে, আর আমাদের কেমিক্যাল এক্সামিনেশন কীভাবে করব সেটাও জানতে হবে। তো শুরু করা যাক কেমিক্যাল এক্সামিনেশনের রিয়েকশন। সবার প্রথমে রিয়েকশন মানে কি, যে ইউরিনের মধ্যে পিএইচ অনেক সময় কি করা হয়, যে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যেও করা হয়। তো যদিও অনেক বইই কিন্তু এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যেই পড়ে। এবার ইউরিনের পিএইচ আমরা জানি যে অ্যাসিডিক হয়, ঠিক আছে। অ্যাসিডিক মানে 6 to 6.8 মধ্যে ইউরিনের পিএইচ থাকে, ঠিক আছে। এবার কী কী কন্ডিশনে ইউরিনের পিএইচ অ্যাসিডিক, মোর অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিডিক হতে পারে এবং অ্যালকালাইন হতে পারে। যেমন ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে, ইকোলাইয়ের ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু ইউরিনের পিএইচ অ্যাসিডিক হতে পারে, ঠিক আছে। প্রোটিয়াস স্পিসের ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু ইউরিনের পিএইচ অ্যালকালাইন হতে পারে, ঠিক আছে। এবার এটা আমরা রিয়েজেন্ট স্ট্রিপের মাধ্যমে বুঝতে পারবো, আর আমরা টেস্ট করে বুঝতে পারবো পিএইচ মিটার দিয়ে, ঠিক আছে। এবার পিএইচ মিটার দিয়ে অথবা পিএইচ পেপার দিয়ে আমরা ইউরিন টেস্ট করে বুঝতে পারবো। কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনের এবার প্রথম হলো প্রোটিন ইন ইউরিন। ইউরিনের মধ্যে দিয়ে প্রোটিন পাস হচ্ছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। তো এবার নর্মালি অ্যাবাউট 20 মিলিগ্রাম অফ প্রোটিন অ্যালবুমিন ইজ নর্মালি এক্সক্রিটেড ইন 24 আওয়ার্স ইউরিন, মানে 20 মিলিগ্রাম নর্মালি 24 আওয়ার্সে প্রোটিন বেরোতে পারে। এবার যদি হেভি প্রোটিন ইউরিয়া হয় তাহলে হেভি প্রোটিন ইউরিয়াতে কত বেরোয়, যে গ্রেটার দেন 3 গ্রাম। যদি গ্রেটার দেন 3 গ্রামের উপরে প্রোটিন বের হয় তাহলে তাকে আমি বলবো হেভি প্রোটিন ইউরিয়া। এবার হেভি প্রোটিন ইউরিয়া মানে প্রোটিন ইউরিয়া মানে যে প্রোটিন বের হচ্ছে ইউরিন দিয়ে। তাহলে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে, রেনাল ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে হতে পারে, ডায়াবেটিক মেলিটাসের ক্ষেত্রে হতে পারে, এসিলির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু প্রোটিন ইউরিয়া, হেভি প্রোটিন ইউরিয়া হতে পারে, মানে গ্রেটার দেন 3 গ্রাম পার ডে, ঠিক আছে। 3 থেকে 4 গ্রাম পার ডে যদি প্রোটিন ইউরিয়া হয়, মানে প্রোটিন বের হয়, সেক্ষেত্রে হেভি প্রোটিন ইউরিয়া ধরা হয়। মডারেট প্রোটিন ইউরিয়া মানে কোন কোন ডিজিজের ক্ষেত্রে হতে পারে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোস্ক্লেরোসিস, মাল্টিপল মাইলোমা, হাইলোনেফ্রাইটিস, এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু মডারেট প্রোটিন ইউরিয়া হতে পারে, মানে 1 থেকে 3 গ্রাম পার ডে, ঠিক আছে। 1 থেকে 3 গ্রাম, এখানে দেখো গ্রামটা দিয়েছে, আর এখানে কিন্তু 20 মিলিগ্রাম, মানে মিলিগ্রাম বের হতে পারে, এটা মানে স্বাভাবিক, নর্মাল। এবার মাইল্ড প্রোটিন ইউরিয়ার মানে কি, যে গ্রেটার দেন 1.0 গ্রাম পার ডে, মানে 1 গ্রাম বা তার বেশি যদি প্রোটিন বেরোয় তাহলে তাকে আমি বলবো মাইল্ড প্রোটিন ইউরিয়া। অকার্স ইন হাইপারটেনশনের ক্ষেত্রে অনেক সময় প্রোটিন বেরোয়, ইউরিনের মধ্যে দিয়ে প্রোটিন পাস হতে পারে। পলিসিস্টিক কিডনিতে যদি সিস্ট থাকে সেক্ষেত্রে পলিসিস্টিক, মানে অনেক যদি ছোট ছোট সিস্ট থাকে সেক্ষেত্রে পলিসিস্টিক কিডনিতে প্রোটিন ইউরিয়া, মাইল্ড প্রোটিন ইউরিয়া হতে পারে। ক্রনিক ফাইলোনেফ্রাইটিসে হতে পারে, ইউটিআইয়ে হতে পারে, ফিভারে হতে পারে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রোটিন বের হতে পারে। এবার কেমিক্যাল এক্সামিনেশন আমরা কিভাবে করব প্রোটিনের,
প্রোটিনের এক্সামিনেশন করতে গেলে ইউরিনের আমরা কোয়ালিটেটিভ টেস্ট করতে পারি এবং কোয়ান্টিটেটিভ টেস্ট করতে পারি। কোয়ালিটেটিভ টেস্ট আর কোয়ান্টিটেটিভ টেস্টের মধ্যে পার্থক্য কি, যে কোয়ালিটেটিভ টেস্ট করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট রয়েছে, আর কোয়ান্টিটেটিভ টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে কতটা এক্স্যাক্টলি প্রোটিন রয়েছে। ঠিক আছে, এবার কোয়ালিটেটিভ টেস্টের মধ্যে যেমন হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট খুব ইম্পর্টেন্ট, সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট, হেলার্স টেস্ট এবং রিয়েজেন্ট স্ট্রিপ এর মেথডের মাধ্যমে আমরা টেস্ট করে বুঝতে পারবো কোয়ালিটেটিভ টেস্টের মাধ্যমে যে কতটা মানে কীরকম প্রোটিন রয়েছে। ঠিক আছে, এবং কোয়ান্টিটেটিভ টেস্টের মাধ্যমে যেমন বেচ অ্যালবুমিটার মেথড এবং টার্বিটিক মেথডে আমরা বুঝতে পারবো যে কতটা কোয়ান্টিটিতে প্রোটিন বের হচ্ছে ইউরিনের মধ্যে। তো সবার প্রথমেই আমরা হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্টে পড়বো। এবার হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্টের মধ্যে আমাদের কি করতে হচ্ছে, এখানে টেস্ট টিউবের মধ্যে ইউরিন স্যাম্পল নিলাম। ঠিক আছে, 5 to 10 ml ইউরিন স্যাম্পল নিলাম, 5 to 10 ml ইউরিন স্যাম্পল নিলাম এবং আপার পোর্শনটাকে আমি বয়েল করব। ঠিক আছে, ইউরিনের আপার পোর্শনটাকে বয়েল করার পরে এবার যদি এখানে ক্লাউডনেস আসে, ঠিক আছে, এখানে হিট করার পরে কী হবে, প্রোটিন ভেঙে যাবে যদি ইউরিনে প্রোটিন থাকে। চেক ফর দ্য ক্লাউডনেস অ্যান্ড অ্যাড 2 to 3 ড্রপ অফ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এবার আমি চেক করবো যে হ্যাঁ এখানে ইউরিনের এখানটা এই হিট করার পরে এখানে ক্লাউডনেস আসছে কিনা। তারপরে আমি কি করবো, এখানে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেবো। এবার এই যে অ্যাসিটিক অ্যাসিড মানে কি, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেওয়ার পরে তারপরে আবার রিবয়েল করব। এবার রিবয়েল করলে আপার পোর্শনকে আবার যখন আমি রিবয়েল করবো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, তারপরে যদি ক্লাউডনেস প্রেজেন্ট থাকে তার মানে যে এখানে প্রোটিন প্রেজেন্ট আছে। যদি ক্লাউডনেসটা অ্যাবসেন্ট থাকে, এবার যদি ক্লাউডনেস না থাকে তার মানে প্রোটিন নেই। ঠিক আছে, এবার এটা মেন ইম্পর্টেন্ট যে ইফ দ্য ক্লাউডনেস ডিসঅ্যাপিয়ার ইট ডিউ টু ফসফেট। এবার অনেক সময় কি হয় যে ফসফেট প্রেজেন্ট থাকার কারণে কিন্তু ক্লাউডনেসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ইফ ইট ইজ পারসিস্ট ইট ইজ এ অ্যালবুমিন। আর যদি এটা থেকে যায় ক্লাউডনেসটা তার মানে যে হ্যাঁ প্রোটিন আছে প্রেজেন্ট। ঠিক আছে, আর ফসফেটের জন্য কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এটা মনে রাখতে হবে। ইফ দ্য ক্লাউডনেস অ্যাপিয়ার্স ওয়েন হিটেড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ওয়েন কোল্ডেড, মানে হিট করার সময় ক্লাউডনেস এলো আবার কোল্ডের সময় ক্লাউডনেস চলে গেল। ঠিক আছে, ডাউন ইট ইজ এ বেনজোন্স প্রোটিন। বেনজোন্স প্রোটিন যদি প্রেজেন্ট থাকে তাহলে হিট করার সময় ক্লাউডনেস আসবে, আবার ঠান্ডা করলে কিন্তু ক্লাউডনেস চলে যাবে। বোথ অ্যালবুমিন অ্যান্ড বেনজোন্স প্রোটিন আর প্রেজেন্ট ইন মাল্টিপল মাইলোমা। ঠিক আছে, মাল্টিপল মাইলোমা থাকলে কিন্তু সেক্ষেত্রে বেনজোন্স প্রোটিন প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এটা এক্সাম্পল মনে রাখতে হবে। এবার আমরা রেকর্ডিং অফ দ্য রেজাল্ট আমি তাহলে কীভাবে বুঝবো, যে নেগেটিভ যদি থাকে তাহলে কোনো ক্লাউডনেস আসবে না, আর যদি পজিটিভ হয়, পজিটিভ মানে ট্রেস, এবার যদি ট্রেস সামান্য মাত্রায় ক্লাউডনেস ভিজিবল ক্লাউডনেস থাকে তখন আমি বলবো যে হ্যাঁ ক্লাউডনেস রয়েছে, তার মানে এটা ট্রেস যে প্রোটিন সামান্য মাত্রায় প্রেজেন্ট আছে, কারণ এটা কোয়ালিটেটিভ টেস্ট, কোয়ান্টিটেটিভ যেহেতু না। 1+ আমি কখন বলবো, ক্লাউডনেস প্রেজেন্ট বাট নো ফকুলেশন, গ্র্যানুলার ফকুলেশন মানে কোনো ফকুলেশন থাকবে না, তখন আমি তাকে 1+ গ্রেড দিতে পারি। এবার 2+ আমি কখন বলবো, হেভি অ্যান্ড গ্র্যানুলার ক্লাউডনেস, মানে হেভি হবে এবং গ্র্যানুলার ক্লাউডনেসটা গ্র্যানুলার থাকবে কিন্তু কোনো ফকুলেশন থাকবে না, সেক্ষেত্রে আমি 2+ বলবো। তারপরে 3+ কখন বলবো, ডেন্স ক্লাউড বাট নো মার্কড ফকুলেশন, কোনো ফকুলেশন থাকবে না, তখন আমি 3+ বলবো। ডেন্স ক্লাউড, ঠিক আছে, ঘন থাকবে ক্লাউডনেসটা। তারপরে 4 নাম্বার 4+ আমি কখন বলবো, থিক অ্যান্ড কার্ড লাইক প্রেসিপিটেট অ্যান্ড কোয়াগুলেশন। ঠিক আছে, মানে দইয়ের মতন অনেকটা কার্ড লাইক প্রেসিপিটেট পড়বে, তখন আমি তাকে 4+ বলবো, মানে প্রচুর প্রোটিন বেরোচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 4+ বা 3+ হতে পারে। এবার তারপরে সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। এবার আমরা সালফোস্যালিসাইলিক অ্যাসিড মানে কি, যে 2 ml অফ দ্য ইউরিন স্যাম্পল। এবার একটি টেস্ট টিউবের মধ্যে 2 ml ইউরিন স্যাম্পল নিয়ে আমরা সালফোস্যালিসাইলিক অ্যাসিড মেথডে যদি প্রোটিন টেস্ট করি তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সালফোস্যালিসাইলিক অ্যাসিড সেম ভলিউমে আমাকে ইউরিনের মধ্যে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে 2 ml ইউরিনের স্যাম্পল নিয়েছি প্লাস 2 ml আমাকে সেম সালফোস্যালিসাইলিক অ্যাসিড মিশিয়ে 10 মিনিট যদি আমি ওয়েট করি তাহলে কিন্তু আমি এরকম একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, এখানে টার্বিডিটি দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, যে ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট রয়েছে কিনা। এবার যদি নেগেটিভ থাকে তাহলে ক্লিয়ার থাকবে, কোনো টার্বিডিটি আসবে না, আর যদি ট্রেস থাকে তাহলে হালকা এরকম চেঞ্জ আসবে। ঠিক আছে, যেরকম বোঝা যাচ্ছে, যেমন এটা 1+, 2+, 3+, 4+ এরকম আস্তে আস্তে টার্বিডিটিটা কিন্তু আসবে। ঠিক আছে, যদি হাই প্রোটিন প্রেজেন্ট থাকে তার মানে অনেক প্রোটিন রয়েছে, প্রোটিন পাস হচ্ছে, তার মানে 4+ এরকম আসবে, 3+ এরকম আসবে। ঠিক আছে, তো টার্বিডিটি দেখে সালফোস্যালিসাইলিক অ্যাসিড মেথডে আমরা বুঝতে পারবো। এবার কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনের মধ্যে আমরা হেলার্স টেস্ট, নাইট্রিক অ্যাসিড টেস্ট করে বুঝতে পারবো। হেলার্স নাইট্রিক অ্যাসিড টেস্টে কি, যে এখানে স্ট্রং অ্যাসিড দিয়ে আমরা টেস্ট করব। স্ট্রং অ্যাসিড কী করবে, প্রোটিনের ডিন্যাচুরেশন করবে। যেমন হিট দিলে প্রোটিন ভেঙে যায়, ঠিক সেরকমই
স্ট্রং অ্যাসিড যদি আমি প্রোটিনের মধ্যে দিই তাহলে প্রোটিন ভেঙে যাবে, ঠিক আছে। এবার এখানটায় প্রসেসটা কী রয়েছে যে 2 ml আমি ইউরিন স্যাম্পল নিয়েছি, 2 ml ইউরিন স্যাম্পল নিয়েছি একটি টেস্ট টিউবের মধ্যে। এবার এখানে আমি ড্রপ বাই ড্রপ, এই যে ড্রপ বাই ড্রপ যদি আমি এখানটায় নাইট্রিক অ্যাসিড দিই, ঠিক আছে, ড্রপ বাই ড্রপ এই টেস্ট টিউবের গা বেয়ে নাইট্রিক অ্যাসিড দিয়েছি। তাহলে এবার যদি এখানে প্রোটিন প্রেজেন্ট না থাকে ইউরিন স্যাম্পেলের মধ্যে, মানে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হোয়াইট রিং অ্যাট দ্য জংশন ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ প্রোটিন। এবার এখানটায় যদি কোনো ইন্ডিকেশন আমরা না পাই দেওয়ার পরে, নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে, তাহলে তো প্রোটিন প্রেজেন্ট নেই। আর যদি প্রোটিন থাকে তাহলে তো প্রোটিনের ডিনেচুরেশন হবে। তাহলে ডিনেচুরেশন যদি হয় তাহলে তো এখানটায় একটা কী হবে যে অ্যাপিয়ারেন্স প্রেজেন্ট মানে ইন্ডিকেশন, একটা রিং আমরা প্রেজেন্ট পাবো, ঠিক আছে। মানে এখানটায় গা বেয়ে বেয়ে যখন আমি দেবো তখন কিন্তু এখানে একটা রিং ফর্ম করবে। রিং ফর্মটা কীভাবে করবে, প্রোটিনের ডিনেচুরেশন হয়ে রিং ফর্ম তৈরি হবে, ঠিক আছে। তার মানে নাইট্রিক অ্যাসিড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইউরিনের মধ্যে প্রোটিন আছে। এগুলো কিন্তু কোয়ালিটেটিভ টেস্ট, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ টেস্ট না। সেই জন্য আমরা বুঝতে পারবো যে জাস্ট হ্যাঁ ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট আছে এবং কম মাত্রায় আছে না বেশি মাত্রায় আছে সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তো হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট অ্যান্ড সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্টটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট টেস্ট, ঠিক আছে। হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্টটাই কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষায় শর্ট নোটেও আসতে পারে, ঠিক আছে। তারপরে কি কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনের রিয়েজেন্ট স্টিম মেথডে। রিয়েজেন্টের মধ্যে এবার অনেকে তোমার বলতে পারো যে রিয়েজেন্টের মধ্যে তাহলে স্ট্রিপটার মধ্যে কি কোট করা থাকছে, এখানে কিন্তু ব্রোমোফেনল কোট করা থাকছে, কোটেড অন ডিপড ইন ইউরিন। ব্রোমোফেনলটা কিন্তু রিয়াকশন করছে, ব্রোমোফেনল কোট করা থাকছে রিয়েজেন্ট স্ট্রিপের মধ্যে, ঠিক আছে। এবার এসবেস অ্যালবুমিটার মেথডের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, করতে পারবো যে ইউরিনের কোয়ান্টিটেটিভ টেস্ট করতে পারবো। ফিল দ্য অ্যালবুমিটার উইথ দ্য ইউরিন আপ টু ইউ মার্ক, মানে অ্যালবুমিনোমিটার এরকম রয়েছে, এখানে আপ টু ইউ মার্ক পর্যন্ত আমি এখানটায় কী করছি যে ইউরিন স্যাম্পেল দিচ্ছি, ঠিক আছে। ইউরিন স্যাম্পেল এখানে ইউ মার্ক পর্যন্ত ইউরিন স্যাম্পেল দিলাম। তারপরে কি বলেছে, অ্যাড এসবেচ রিয়েজেন্ট পিক্রিক অ্যাসিড অ্যান্ড সাইট্রিক অ্যাসিড। এবার পিক্রিক অ্যাসিড অ্যান্ড সাইট্রিক অ্যাসিড কী থাকছে, এসবেচ রিয়েজেন্টের মধ্যে থাকছে, সেটাকে আমি আর মার্ক পর্যন্ত দিলাম, ঠিক আছে। আর মার্ক পর্যন্ত দিলাম এই অ্যালবুমিটারের মধ্যে, এখানে মার্কিং করা থাকছে ইউ মার্ক এবং আর মার্ক। তারপরে কি বলছে, স্টপার দ্য টিউব, ঠিক আছে। এবার স্টপার লাগাবো উপরে, উপরে এবার ঢাকনা লাগাবো, উপরে স্টপার লাগিয়ে এই যে উপরে এবার স্টপার লাগিয়ে দেব কভার করে। তারপরে কি করব, আমি এটাকে রেখে দেব লেটস অ্যাট স্ট্যান্ডস ফর দ্য 24 আওয়ার্স। এবার এখানে 24 আওয়ার্স এভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার কি পরে কি হবে, দ্য টেক দ্য রিডিং ফ্রম দ্য লেভেল অফ দ্য প্রেসিপিটেশন ইন দ্য অ্যালবুমিনোমিটার ডিভাইডেড ইন্টু বাই দ্য 10 টু গেট দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রোটিন। মানে এবার এখানটায় 24 ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি বুঝতে পারবো যে এখানটায় কতটা, এখানটায় যখন রিডিং নেব কতটা প্রেসিপিটেশন পড়লো, ঠিক আছে, কতটা প্রেসিপিটেট হলো, সেই রিডিংটা নিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইউরিনের মধ্যে এই পরিমাণে প্রোটিন রয়েছে এসবেচ অ্যালবুমিনোমিটার মেথডের মাধ্যমে, ঠিক আছে। তারপরে কি টার্বিডিমেট্রিক মেথড। টার্বিডিমেট্রিক মেথডে আবার কি, যে টার্বিডিমেট্রিক মেথডে কি হেয়ার্স দ্য কলোরিমেট্রিক রিডিং আর টেকেন এগেনস্ট দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড ক্যালকুলেশন ডান বাই দ্য অ্যাকর্ডিং টু গেট দ্য রেজাল্ট। এবার এখানটায় কি ফর দ্য সালফোস্যালিসাইলিক অ্যাসিড মেথড, যেমন সালফোস্যালিসাইলিক অ্যাসিড মেথডে আমরা টার্বিডিটা টেস্ট করেছিলাম। এবার অনেক সময় কি হবে যে এই দেখো এই ক্লিয়ার রয়েছে, এটা এরকম রয়েছে। এবার এটা যদি আমি কলোরিমেট্রিক মেথডে টেস্ট করি, কলোরিমেট্রিক মেথডে এখানে টার্বিডিটি, ঠিক আছে, যে কতটা এটা গাঢ়ত্বটা, ঘনত্বটা এর কতটা, এই ঘনত্বটাকে যদি আমি একটা ব্ল্যাঙ্ক আর একটা স্ট্যান্ডার্ড দিয়ে ক্যালকুলেশন করি কলোরিমেট্রিক মেথডে, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা একটা রেজাল্ট পাবো যে হ্যাঁ এই ইউরিনের মধ্যে এতটা পরিমাণ প্রোটিন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা সুগার ইন ইউরিন। এবার ইউরিনের মধ্যে সুগার কতটা প্রেজেন্ট রয়েছে আমরা সেটা কি করে বুঝবো। গ্লুকোজ অ্যান্ড আদার রিডিউসিং সাবস্টেন্স কীভাবে টেস্ট করবো ইউরিনের মধ্যে গ্লুকোজ অ্যান্ড আদার্স রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট আছে কিনা, সেটার জন্য আমরা প্রথমে করব বেনিডিক্ট। 5 ml বেনিডিক্ট রিয়েজেন্ট আমাকে নিতে হবে। ব্লু ইন কালারের বেনিডিক্ট রিয়েজেন্ট থাকবে, এই যে এই ধরনের কালারের, এটা হচ্ছে বেনিডিক্ট রিয়েজেন্ট থাকবে। ইন এ টেস্ট টিউব অ্যান্ড বয়েল ফর এ মিনিট। টেস্ট টিউবের মধ্যে বেনিডিক্ট রিয়েজেন্ট নেব এবং 1 মিনিটের মতন এটাকে বয়েল করব, ঠিক আছে, বেনিডিক্ট রিয়েজেন্টটাকে। দেন অ্যাড 0.5 ml 8 ড্রপ অফ ইউরিন ড্রপ বাই ড্রপ অ্যান্ড বয়েল 2 to 4 মিনিটস অ্যান্ড কুল। এবার কি বলতে চেয়েছে যে এটার মধ্যে আমাকে বেনিডিক্ট টেস্টটাকে কিভাবে করতে হবে। প্রথমে আমি একটা বেনিডিক্ট রিয়েজেন্ট নেব, বেনিডিক্ট রিয়েজেন্ট নিয়ে ব্লু কালারে যেটা বেনিডিক্ট রিয়েজেন্ট থাকবে সেটাকে আমি হিট করব, ঠিক আছে, কোনো ইউরিন স্যাম্পল না দিয়ে। এবার হিট করার পরে কি হবে, যদি এখানে কালার চেঞ্জ হয় তার মানে আমি বুঝে যাব যে আমার রিয়েজেন্টটা ঠিক নেই, ঠিক আছে। আর যদি কালার চেঞ্জ না হয় ঠিকঠাক আছে, ব্লু কালারই থাকে, তার মানে আমার রিয়েজেন্ট ঠিক আছে। এবার এখানে তো ফলস পজিটিভও আসতে পারে যে অন্যান্য কোনো রিডিউসিং সাবস্টেন্স বা অন্য কিছুর জন্য এই কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, ব্লুটা চেঞ্জ হয়ে যেতে পারে বয়েল করার পরে। যে আমি ইউরিন দিলাম, ইউরিনের মধ্যে সুগার বা রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট নেই,
কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গেল, তখন তো আমার ফলস পজিটিভ রেজাল্ট চলে আসবে। তো সেই জন্য আমি আগে প্রথমে রিয়েজেন্টটাকে হিট করে নেব। এবার হিট করে তারপরে কুল করব, কুল করে তারপরে 8 ড্রপ, ঠিক আছে, বা 0.5 ml আমি এখানে কি করব, ইউরিন দেব, ইউরিন স্যাম্পেল দেব ড্রপ বাই ড্রপ 2 to 3 মিনিটস, আবার 2 to 4 মিনিটস আবার বয়েল করব, ঠিক আছে। বয়েল করে এমন কুল করব। কুল করলে তারপরে আমি এখানটায় কি বুঝতে পারবো, যে এখানটায় যদি ইউরিনের মধ্যে সুগার প্রেজেন্ট থাকে তাহলে এখানটায় গ্রিন অ্যান্ড ইয়েলো প্রেসিপিটেট পড়বে, তাহলে আমি তাকে বলবো ট্রেস অর রিডিউসিং সুগার প্রেজেন্ট। তারপরে অরেঞ্জ রেড প্রেসিপিটেট পড়লে তখন তাকে আমি বলবো মডারেট। তারপরে যদি ব্রিক রেড কালারের প্রেসিপিটেটেড পড়ে, কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন সেখানে কিন্তু লার্জ মানে প্রচুর পরিমাণে রিডিউসিং সাবস্টেন্স সুগার প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো এবার কম্পোজিশন অফ দ্য বেনেডিক রিয়েজেন্টের মধ্যে কি থাকছে, কিউপ্রিক সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সাইট্রেট, ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। কম্পোজিশন অফ বেনেডিক রিয়েজেন্ট, পরীক্ষায় কিন্তু বেনেডিক টেস্টের উপরেও কিন্তু শর্ট নোট আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এই যে কালারটা কীরকম থাকে, কালার কি চেঞ্জ হয়, ঠিক আছে। এবার যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, নো কালার চেঞ্জ, কোনো কালার চেঞ্জ হচ্ছে না। ট্রেস মানে পেল গ্রিন উইথ স্লাইট ক্লাউডনেস, পেল গ্রিন থাকবে যদি ট্রেস থাকে। এবার 1+ গ্রিন ডিপোজিট পড়বে। 2+ আমি কখন বলবো, ইয়েলো ডিপোজিট পড়বে, ঠিক আছে। ইয়েলো যদি হয় তাহলে 2+। 3+ অরেঞ্জ অর রেড প্রেসিপিটেট, অরেঞ্জ হালকা রেড টাইপের প্রেসিপিটেট পড়বে, তখন আমি 3+ বলবো। 4+ ব্রিক রেড প্রেসিপিটেট, ঠিক আছে, যদি ব্রিক রেড কালার হয়ে যায় তখন তাকে বলবো 4+, ঠিক আছে। এবার আমরা ফিলিংস টেস্ট করব, ঠিক আছে, এটা বেনেডিক্ট টেস্ট গেল। এবার ফিলিংস টেস্ট, ফিলিং টেস্টের মধ্যে কি সলিউশন এ অ্যান্ড সলিউশন বি, দুটো সলিউশন নিয়ে টেস্টটা করা হয়, ঠিক আছে। রিডিংটা ঠিক এরকমভাবেই দেখবো আমরা, ঠিক আছে, ফিলিং টেস্টেও যে সলিউশন এ এর মধ্যে কি থাকে, কপার সালফেট ডিস্টিল ওয়াটার, সলিউশন বিতে কি থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম টারেট, ঠিক আছে, অ্যান্ড ডিস্টিল ওয়াটার। দুটো রিয়েজেন্টকে কি করতে হবে, ইন এ টেস্ট টিউব টেক 2.5 ml ইচ সলিউশন এ অ্যান্ড সলিউশন বি, দুটো সলিউশন আলাদা আলাদাভাবে থাকবে, সেই দুটো সলিউশনকে আমাকে কি করতে হবে, সেমভাবে ইকুয়াল ভলিউমে, ঠিক আছে, 2.5 ml যদি আমি নিই তাহলে 5 ml হয়ে যাবে, ঠিক আছে। ফিলিংস রিয়েজেন্ট মিক্স ওয়েল অ্যান্ড বয়েল, ঠিক আছে, মিক্স করব, দুটো মিক্সিয়ে তারপরে আমি তাকে বয়েল করব। বয়েল করার পরে 8 ড্রপ, সেম প্রসেসটা কিন্তু সেম, কিন্তু এখানে শুধু দুটো রিয়েজেন্ট মেশাতে হচ্ছে। তারপরে কি 0.5 ml বা 8 ড্রপ ইউরিন স্যাম্পেল অ্যান্ড বয়েল এগেন 3 to 5 minutes, cooled it, notice the change of the color and get the result সেম অ্যাজ বেনেডিক্টস টেস্টের রিয়েজেন্ট, ঠিক আছে। এখানেও কিন্তু দুটো রিয়েজেন্টকে মিশিয়ে তারপরে আমি বয়েল করে দেখবো যে না কোনো কালার চেঞ্জ হচ্ছে না, তারপরে আবার ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে আমি ইউরিনের স্যাম্পেল দিয়ে তারপরে টেস্ট করব, তারপর আবার বয়েল করব। বয়েল করার পরে কি হবে, যদি কালার চেঞ্জ হয় তাহলেই আমি বুঝবো যে হ্যাঁ না এখানে সুগার প্রেজেন্ট আছে, আর যদি কালার চেঞ্জ না হয় তার মানে সুগার প্রেজেন্ট নেই ইউরিনের মধ্যে, ঠিক আছে। তো সবার প্রথমে আগে কী করতে হবে, রিয়েজেন্টটাকে গরম করে নিতে হবে, হিট করে বয়েল করে নিতে হবে। তাহলে যদি রিয়েজেন্টের মধ্যে কোনো ফলস পজিটিভ আসার সম্ভাবনা থাকে, কোয়ালিটি কন্ট্রোল হিসাবে ধরতে পারবো, ঠিক আছে। এবার ব্লাড ইন ইউরিন, এবার ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড পাস হচ্ছে কিনা আমরা সেটা কী করে বুঝবো, কি টেস্ট করব, নর্মালি অকেশনালি রেড সেল মে বি ফাউন্ড ইন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করে আমরা কিন্তু সাধারণত বুঝতে পারবো যে হ্যাঁ ইউরিনের মধ্যে ব্লাড বা আরবিসি প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। ইউরিন এক্সেপ্ট ডিউরিং মেনস্ট্রুয়াল হোয়েন দ্য ইউরিন মে বি গট কন্টামিনেটেড উইথ দ্য মেনস্ট্রুয়াল ব্লাড। এবার মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে ফিমেলদের ক্ষেত্রে কি দেখা যায় যে মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন কিন্তু ইউরিনের মধ্যে ব্লাড পাওয়া যেতে পারে, কিন্তু সেটা যদি না থাকে, এবার যদি অন্যান্য কারণে ইউরিনের মধ্যে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করে ব্লাড প্রেজেন্ট থাকে, তো সেটা তো আমরা আরবিসি প্রেজেন্ট পাবো, কিন্তু ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড প্রেজেন্ট হচ্ছে কিনা, পাস হচ্ছে কিনা সেটা কি করে বুঝবো, সেটার জন্য কিন্তু টেস্ট রয়েছে। এবার হিমাচুরিয়া, হিমাচুরিয়া আমি কোন কন্ডিশনকে বলবো, প্রেজেন্স অফ দ্য অ্যাবনর্মাল নাম্বার অফ রেড সেল ইন ইউরিন কল্ড হিমাচুরিয়া, প্রচুর রেড সেল ইউরিনের মধ্যে দিয়ে পাস হচ্ছে তখন সেই কন্ডিশনকে বলা হবে হিমাচুরিয়া, ঠিক আছে। এবার হিমোগ্লোবিনুরিয়া, হিমোগ্লোবিন যদি প্রেজেন্ট থাকে, দ্য প্রেজেন্স অফ দ্য হিমোগ্লোবিন অর ব্লাড পিগমেন্টস ইন দ্য ইউরিন উইদাউট এনি অ্যাসোসিয়েটেড প্রেজেন্টস আরবিসিস কল্ড হিমোগ্লোবিনুরিয়া। এবার হিমাচুরিয়া কী কী কারণে হতে পারে, প্রিরেনাল কজেস, ম্যালিগনেন্ট হাইপারটেনশন, ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, রেনাল কজেস, গ্লোমেরুনেফ্রাইটিস, অ্যাকিউট ফাইলোনেফ্রাইটিস, স্টোন ইন কিডনি থাকলে, কিডনিতে স্টোন থাকলে, পোস্ট রেনাল কজেস যেমন হেমোরাজিক সিস্টিক কার্সিনোমা, পোস্টেটে যদি ক্যান্সার থাকে, এনলার্জ পোস্টেট বড় হয়ে গেলে হতে পারে, ঠিক আছে। হিমোগ্লোবিনুরিয়া কী কী কারণে হতে পারে, ঠিক আছে, স্নেক ভেনম, যেমন স্নেক ভেনম পয়জনিং, ঠিক আছে, সাপে কাটলে কিন্তু স্নেক ভেনম পয়জনিং হলে হিমোগ্লোবিনুরিয়া, হিমোগ্লোবিন ভেঙে ইউরিনের মধ্যে দিয়ে পাস হতে থাকবে, ঠিক আছে, আরবিসি ভেঙে হিমোগ্লোবিন বেরিয়ে হিমোগ্লোবিন কিন্তু ইউরিনের মধ্যে পাস হতে থাকবে, ঠিক আছে, স্নেক ভেনম পয়জনিংয়ের ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখার একটা বিষয়।
মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, যদি ট্রান্সফিউশনে মিসম্যাচ হয় ব্লাড ট্রান্সফিউশনে, সেক্ষেত্রে ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড বের হতে পারে। বেঞ্জিডিন টেস্ট করে বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে ব্লাড রয়েছে কিনা, ঠিক আছে। 2 ml ইউরিন টেস্ট টিউবের মধ্যে নিয়ে তার মধ্যে কি করব আমরা 2 ml স্যাচুরেটেড সলিউশন অফ বেঞ্জিডিন উইথ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে দেব 2 ml ইকুয়াল ভলিউমে, তারপরে 1 ml হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমরা রেজাল্ট নেব, ঠিক আছে। ব্লু কালার ইন্ডিকেটস দ্য প্রেজেন্ট অফ দ্য ব্লাড, এই যে ব্লু কালার মানে ব্লাড প্রেজেন্ট আছে। এবার অর্থোটলুইডিন টেস্ট আমরা করতে পারি। অর্থোটলুইডিন টেস্ট আমরা কি মেথডে করব? পিঞ্চ অফ অর্থোটলুইডিন ইজ ডিজলভ 2 ml গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ইন এ টেস্ট টিউব। এবার সামান্য পরিমাণ অর্থোটলুইডিন আমি 2 ml গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে টেস্ট টিউবের মধ্যে দিয়ে 10 থেকে 15 ড্রপ ইউরিন দিয়ে তারপরে ভালোভাবে সেটাকে শেক করতে হবে টেস্ট টিউবের মধ্যে নিয়ে। অ্যান্ড অ্যাড 4 ml 30% হাইড্রোজেন পারঅক্সাইড, এবং 4 ml 30% হাইড্রোজেন পারঅক্সাইড নিলে সেটা মেশানোর পরে রেজাল্টে কী পাবো? এ গ্রিনিশ ব্লু কালার ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন ইন এ ব্লাড, ঠিক আছে। গ্রিনিশ ব্লু কালার যদি ইন্ডিকেশন পাই তখন সেটাকে আমি বলবো, সেখানে আমি ধরে নেব যে হ্যাঁ ইউরিনের মধ্যে হিমোগ্লোবিন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। এই অর্থোটলুইডিন কিন্তু প্রেজেন্ট থাকছে, ঠিক আছে, মানে কোটেড করা থাকছে রিয়েজেন্ট স্টেপের মধ্যে। এরপরে আমরা পড়বো কিটোন ইন ইউরিন। ইউরিনের মধ্যে কিটোন বডি প্রেজেন্ট রয়েছে কিনা, কিটোনস রয়েছে কিনা। কিটোনস বডিজ আর দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্টস ফর ফ্যাট মেটাবলিজম হুইচ কম্পেয়ার্স অফ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন অ্যান্ড বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। এবার কজেস অফ কিটোনুরিয়া, কিটোনুরিয়া মানে কিটোন বের হলে আমরা সেই কন্ডিশনকে বলবো কিটোনুরিয়া। কিটোনুরিয়া কী কী কারণে হতে পারে? আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক স্টারভেশন, ঠিক আছে, প্রেগনেন্সি, টক্সিওমা উইথ ভমিটিং, ক্লিনিক্যাল কন্ডিশন উইথ সিভিয়ার ভমিটিং অ্যান্ড টক্সিমা, মানে টক্সিক কোনো কারণে বা ভমিটিং হলে এবং আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে বা ক্রনিক স্টারভেশনের ক্ষেত্রে, ঠিক আছে, উপোস থাকলে সেক্ষেত্রে কিন্তু কিটোনুরিয়া কিটোন বের হয় ইউরিনের মধ্যে দিয়ে, ঠিক আছে। কিটোনস ইন ইউরিন। এবার কিটোনস ইন ইউরিন, কিটোন বডি প্রেজেন্ট আছে কিনা সেটার জন্য আমরা কী কী টেস্ট করব? রথেরাস টেস্ট, গ্রেথহার্টস টেস্ট, ডিপস্টিক টেস্ট, ঠিক আছে। এবার রথেরাস টেস্টটা আমি কিভাবে করব যে ইউরিনের মধ্যে কিটোন বডিজ প্রেজেন্ট আছে কিনা? তার জন্য রথেরাস টেস্ট করতে গেলে 5 ml অফ ইউরিন স্যাম্পল নিতে হবে, তার সঙ্গে কি মেশাতে হবে? স্যাচুরেট উইথ দ্য অ্যামোনিয়াম সালফেট অ্যান্ড দ্য ক্রিস্টাল অফ দ্য সোডিয়াম নাইট্রোপোরোসাইড। ইফ দ্য সোডিয়াম ক্রিস্টাল যদি ক্রিস্টাল ফর্মে থাকে তাহলে সেটাকে আমি মিশিয়ে 10 মিনিট ওয়েট করে ডিজলভ করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাকে কি করতে হবে? 2 to 3 ml কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া বা লিকুয়ার অ্যামোনিয়া আমাকে কেয়ারফুলি মেশাতে হবে ডাউন দ্য সাইড টিউব সো দ্যাট দ্য ফর্মস দ্য লেয়ার ইন দ্য টপ অফ দ্য স্যাচুরেটেড ইউরিন, ঠিক আছে। এবার যদি পরে আমি এখানে কনসেন্ট্রেট অ্যামোনিয়া মেশাই বা লিকুয়ার অ্যামোনিয়া, তাহলে কিন্তু এরকম একটা ফর্ম তৈরি হবে, রিং ফর্ম তৈরি হবে, ঠিক আছে, পার্পল কালারের। তার মানে যদি পার্পল কালারের রিং তৈরি হয় তার মানে আমি বুঝে নিব যে এই ইউরিনের মধ্যে কিটোন বডিজ প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। এ পার্পল কালার রিং অ্যাট দ্য জাংশন, ঠিক আছে, প্রেজেন্স অফ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড দ্য অ্যাসিটন ইন্ডিকেটস দ্য ফর্মেশন অফ পার্পল কালার রিং অ্যাট দ্য জাংশন। এই যে এই জংশনের মধ্যে পার্পল কালারের রিং তৈরি হলো, তার মানে বুঝতে পারলাম যে এটার মধ্যে কিটোন বডি প্রেজেন্ট আছে, ঠিক আছে। এই যে এখানে তৈরি হয়নি, তার মানে এখানে কিটোন বডি প্রেজেন্ট নেই, ঠিক আছে। তো এখানটায় এই রিয়েজেন্টের নামগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিলিরুবিন ইন ইউরিন, বিলিরুবিন ইজ ব্রেক ডাউন দ্য প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন। বিলিরুবিন কি? যে হিমোগ্লোবিনটা ভেঙে তো বিলিরুবিন তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড নর্মালি নো বিলিরুবিন পাস ইন ইউরিন, ঠিক আছে। এবার ফুচের টেস্ট, ফুচের টেস্টের মধ্যে আমরা কিভাবে বুঝবো? ফুচের টেস্ট করে বাইল পিগমেন্টের জন্য কিন্তু ফুচের টেস্ট করা হবে, ঠিক আছে। বাইল পিগমেন্টে ফুচের টেস্টের প্রসিডিওরটা কি, মেথড কি বলেছে? টেক 10 ml অফ ইউরিন ইন এ টেস্ট টিউব, 10 ml ইউরিন স্যাম্পল নেব টেস্ট টিউবের মধ্যে। অ্যাট 3 to 5 ml অফ 10% বেরিয়াম ক্লোরাইড সলিউশন, ঠিক আছে, 10% বেরিয়াম ক্লোরাইড সলিউশন নেব, তারপরে 3 to 5 ml, তারপরে সেটাকে পুরোটাকে ফিল্টার করব ফিল্টার পেপারের মধ্যে। টু দ্য প্রেসিপিটেট অফ দ্য ফিল্টার পেপার অ্যাড এ ফিউ ড্রপ অফ ফোচেট রিয়েজেন্ট, ফেরিক ক্লোরাইড প্লাস ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। মানে রিয়েজেন্টের মধ্যে কি থাকছে? ফুচেটের মধ্যে ফেরিক ক্লোরাইড অ্যান্ড ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। প্রেসিপিটেট যেটা পড়ে থাকছে ফিল্টার পেপারের মধ্যে, এবং ফুচেট রিয়েজেন্ট দেওয়ার পরে কি বলেছে? যে এ গ্রিনিশ ব্লু কালারের ইন্ডিকেশন আমরা পাবো প্রেজেন্স অফ দ্য বিলিরুবিন, ঠিক আছে। বাইল সল্ট ইন ইউরিন, ইউরিনের মধ্যে বাইল সল্ট প্রেজেন্ট আছে কিনা সেটা আমরা হেজ সালফার টেস্ট করে বুঝতে পারবো। বাইল সল্ট কি? নর্মাল ইউরিনের মধ্যে সামান্য মাত্রায় পাওয়া যেতে পারে। বাইল সল্ট কনসেন্ট্রেশন ইজ ইনক্রিজড অবস্ট্রাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট। এবার তাহলে
হেস সালফার টেস্টের জন্য আমরা কিভাবে টেস্টটা করব, 50 ml বা 100 ml বিকারের মধ্যে 2/3 বা 4/3 ইউরিন নিয়ে উপর দিয়ে সালফার পাউডার ছড়িয়ে দেব। ইফ বাইল সল্ট আর প্রেজেন্টস ইন দ্য ইউরিন, যদি পজিটিভ হয়, পজিটিভ হলে কি হবে, সালফার পাউডার ডুবে যাবে। এরপর আমরা দেখব ইউরিনের ইউরোবিলিনোজেন, ঠিক আছে, ইউরোবিলিনোজেন ইন ইউরিন। ইউরোবিলিনোজেন কি, নর্মালি এ স্মল অ্যামাউন্ট অফ ইউরোবিলিনোজেন ইজ এক্সক্রিটেড ইন দ্য ইউরিন 4 mg per 24 আওয়ার্স। 24 আওয়ার্সে কিন্তু 4 mg ইউরিনের ইউরোবিলিনোজেন থাকতে পারে। এনরিলস টেস্ট আমরা করব, ঠিক আছে। এনরিলস টেস্টের মাধ্যমে আমরা কীভাবে বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে ইউরোবিলিনোজেন প্রেজেন্ট আছে কিনা। টেক 10 ml অফ ইউরিন ইন এ টেস্ট টিউব, একটা 10 ml টেস্ট টিউবের মধ্যে ইউরিন স্যাম্পল নেব। অ্যাড 10 ml অফ এনরিচ অ্যালডিহাইড রিয়েজেন্ট, ওয়েট ফর 3 to 5 minutes। এবার যদি 3 to 5 minutes ওয়েট করি, রেড পার্পল কালার ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ইউরোবিলিনোজেন। যদি রেড পার্পল কালারের ইন্ডিকেটস আসে, এই যে রেড পার্পল কালারের, তার মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটার মধ্যে ইউরোবিলিনোজেন প্রেজেন্ট আছে। ইউরোবিলিনোজেন ইজ ইনক্রিজ দ্য হিমোলাইটিক জন্ডিস, এক্সাম্পল থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু ইউরোবিলিনোজেন পাওয়া যেতে পারে। অ্যাবসেন্ট অর ডিমিনাইজড ইন এ অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে, অবস্ট্রাকটিভ জন্ডিসে কিন্তু এটা অ্যাবসেন্ট থাকবে। তো সুতরাং এই সমস্ত টেস্টগুলোই কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে পড়ে ইউরিনের। এর পরের ক্লাসে আমরা পড়বো ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট সেশনে। থ্যাংক ইউ।